নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি যখন প্রকাশ্যে উচ্চারণ করেন, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না, তখন প্রতিটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। এই সেই নেপাল যারা মাত্র কয়েক বছর আগে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্যালুট জানাতো। 2021 সালে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাস দেবী ভান্ডারী ঢাকা সফরে এসে শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী নেতা হিসেবে অভিহিত করেছিলেন। অথচ আজ সেই নেপাল বাংলাদেশকে দেখছে এক ভয়ানক উদাহরণ হিসেবে, যেন বাংলাদেশ এক সংক্রামক ব্যাধির নাম, যার ছোঁয়া লাগলে তাদের নেপালের মতো রাষ্ট্রেরও রাষ্ট্র ব্যবস্থা পচে যাবে। একটি দেশ কতটা দেউলিয়া, অকার্যকর হলে প্রতিবেশী রাষ্ট্র তাকে ব্যর্থতার মানদণ্ড হিসেবে ব্যবহার করে, তা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। গত 1.5 বছর ধরে কথিত সুশীল, মেধাবী আর বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের হাতে দেশ পরিচালনার ভার রয়েছে। অথচ ফলাফল কি? নেপালের মতো ভঙ্গুর অর্থনীতির দেশও আজ আমাদের দিকে আঙুল তুলে সতর্কবার্তা দিচ্ছে। প্রশ্ন ওঠে যে নোবেল জয়ী আর তথাকথিত বুদ্ধিজীবীদের শাসনে দেশ যদি সত্যি স্বর্গের দিকে এগোতো, তবে বহির্বিশ্ব আজ আমাদের নরক মনে করছে কেন বলুন তো? কেন টাইগার অর্থনীতির দেশ আজ টাইম বোমায় পরিণত হয়েছে? চলুন আলোচনা করা যাক। এই লজ্জা আমরা কোথায় রাখবো যখন দেখি পর্তুগালের মতো ইউরোপীয় দেশে নির্বাচনী প্রচারণার বিলবোর্ডে বাংলাদেশকে উদাহরণ টানা হচ্ছে নেতিবাচক অর্থে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এশিয়ান টাইগার আজ পরিণত হয়েছে হাসির খোরাকে, টাইম বোমায়। তথাকথিত বিপ্লবের কারিগররা, যারা জুলাই আগস্টে সাধারণ মানুষের মগজ ধুলাই করেছিল, যারা স্বপ্ন দেখিয়েছিল শেখ হাসিনাকে সরালেই দেশ রাতারাতি সিঙ্গাপুর হয়ে যাবে, তারা আজ কোথায়? বাঁধের বিপরীতে বাদ দেওয়ার আস্ফালনকারীরা কি একবারও দেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে? তারপর তারা আসেনি, আসবেও না। কারণ ধ্বংস করা সহজ, গড়া খুব কঠিন। যে শেখ হাসিনাকে এই সুশীল সমাজ আর ভিনদেশী প্রভুরা স্বৈরাচার আর অযোগ্য বলে গালি দিয়েছে, সেই শেখ হাসিনাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিলেন। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়ে অপমান জর্জরিত করতে চেয়েছিল, শেখ হাসিনা তখন নিজেদের টাকায় সেতু বানিয়ে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। আর আজ সেই বিশ্বব্যাংক আর IMF এর দুয়ারে ঋণের ঝুড়ি নিয়ে ধর্ণা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে বা বর্তমান শাসকদেরকে। IMF যখন সাফ জানিয়ে দিচ্ছে নির্বাচিত সরকার ছাড়া তারা ঋণের অর্থ ছাড় করবে না, তাহলে তথাকথিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর নোবেল প্রাইজের ওজন কি কেবল ব্যক্তিগত ড্রয়িং রুমে সীমাবদ্ধ? রাষ্ট্রের প্রয়োজনে তা কানাকড়িরও মূল্য আছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বল হয়ে উঠল, তখন অনেকে ভাবলেন এটি একটা নতুন যুগের সূচনা। সেই মানুষটি যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে নোবেল পেলেন, তিনি হয়তো দেশকে একটা স্বচ্ছ সুশীল শাসনের দিকে নিয়ে যাবেন। অনেকে বলেছিলেন তাই, কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেন একটা অন্ধকার গর্তে পড়ে যাচ্ছে, এবং এই পতনের মূলে রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। প্রশ্ন হলো, আর কত নিচে নামাবেন ডক্টর ইউনূস বাংলাদেশকে? কত দূর পর্যন্ত এই অবক্ষয় চলবে, যেখানে একটা দেশের মানুষের স্বপ্ন, আস্থা এবং ভবিষ্যৎকে একজন ব্যক্তির অহমিকা এবং অদূরদর্শিতা গিলে খাচ্ছে? আমার মনে হয় ডক্টর ইউনূস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের যে কথাটি বলেছেন সেটি একটি ভুয়া। তিনি থাকবেন কোনো না কোনো ভাবে, ভবিষ্যৎ সরকারেও তিনি কোনো না কোনো ভাবে থাকবেন। এই কারণে এই বিশ্লেষণটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই বিশ্লেষণে আমি দেখাবো যে কিভাবে ইউনূসের সিদ্ধান্ত, নীতি এবং রাজনৈতিক খেলা বাংলাদেশকে একটা অচল অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে, যা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক এবং মানসিক ভাবেও ধ্বংসাত্মক। প্রথমেই অর্থনীতির কথা বলি। ইউনূস তো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তার কাছে দেশের অর্থনৈতিক চাকা ঘোরানো কি কঠিন কাজ ছিল? অথচ কেন তার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি থমকে দাঁড়িয়েছে? আগের যুগে যখন দেশকে এশিয়ান টাইগার বলে প্রশংসা করা হতো, এখন রপ্তানি, রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগের ধারা যখন অব্যাহত ছিল, আর এখন রিজার্ভ কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া এবং ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পাহাড়। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কেন এই সংকটগুলোকে সামলাতে পারছে না? কারণ তারা রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত। আগের সরকারের প্রকল্পগুলোকে বাতিল করা, ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থনৈতিক নীতিতে অস্থিরতা, এসব কি দিয়েছে বাংলাদেশকে? বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছে বাংলাদেশ থেকে, কারণ কে চায় এমন দেশে টাকা ঢালতে যেখানে আজ একটা নিয়ম একরকম, কাল সেটা অন্যরকম।
IMF এবং বিশ্ব ব্যাংকের ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে, কারণ তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়। ইউনূস কি এটা বোঝেন না? বোঝেন, কিন্তু তার অগ্রাধিকার রাজনৈতিক টিকে থাকা নয়, দেশের অর্থনীতি নয়। ফলে সাধারণ মানুষ ভুগছে, দ্রব্যমূল্য বাড়ছে, চাকরি কমছে এবং দারিদ্র্যের হার শনৈ শনৈ ভাবে উপরের দিকে উঠছে। এই নোবেল বিজয়ী, যিনি দরিদ্রের জন্য লড়েছেন বলে দাবি করেন, তিনি কি এখন সেই দরিদ্রদেরই আরো দরিদ্র করছেন না? করছেন, আপনি দেখতে পাচ্ছেন না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর বাংলাদেশ তাদের ঋণ দিয়ে বাঁচাতে সাহায্য করছিল, সেই শ্রীলঙ্কাও আজ বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। কৃতজ্ঞতা তো দূরের কথা, তারা এখন আমাদের অবজ্ঞা করছে। কেবল শ্রীলঙ্কা নয়, ইউরোপ আমেরিকার দেশগুলো অঘোষিতভাবে বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিচ্ছে। এক সময় যে পাসপোর্টকে সমীহ করা শুরু হয়েছিল, আজ তা বিশ্বের অধিকাংশ বিমানবন্দরে সন্দেহের চোখে দেখা হচ্ছে। ভিসা জটিলতা, ইমিগ্রেশনের হয়রানি আর প্রতিনিয়ত প্রত্যাখ্যান, এটাই এখন বাংলাদেশিদের ললাট লিখন। অথচ শেখ হাসিনা শাসন আমলকে বলা হতো তিনি নাকি পশ্চিমাদের শত্রু। তিনি যদি শত্রু হয়ে থাকেন আর বর্তমান শাসকরা যদি পশ্চিমাদের বন্ধু হয়ে থাকেন, তবে বন্ধুদের শাসন আমলকে কেন 195টি দেশের দরজা আমাদের মুখের উপর ধপাস করে বন্ধ হয়ে গেল? বাস্তবতা হলো, আন্তর্জাতিক রাজনীতি আবেগের বা ব্যক্তিগত সম্পর্কের উপর চলে না, চলে সক্ষমতা, স্থিতিশীলতা আর আস্থার উপর। আজ সেই আস্থা শূন্যের কোঠায়। জাপানিজ মিডিয়া তো বাংলাদেশকে ইমার্জিং টাইগার বলছে না, তারা পরিষ্কার ভাষায় বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়ার টাইম বোমা বলছে। এই টাইম বোমা কি এমনি এমনি তৈরি হলো, নাকি এর পেছনে রয়েছে এক অদক্ষ, ভিশনহীন, মেরুদণ্ডহীন নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতা এবং মিথ্যার ঝুড়ি নিয়ে বাংলাদেশকে এই ভয়ঙ্কর অবস্থায় নামিয়ে আনার কৃতিত্ব? বাংলাদেশের অভ্যন্তরের দিকে তাকান, গা শিউরে উঠবে। শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের আনাগোনা আর রোজকার মৃত্যুর খবর, এসব কি এখনকার নিউ নরমাল? এক সময় যারা শেখ হাসিনার জঙ্গি বিরোধী অভিযানকে নাটক বলে উপহাস করত, আজ তারা চোখের সামনে দেখছে কিভাবে দেশটা আফগানিস্তানের পথে হাঁটছে। মানুষের চোখ কান খোলা থাকলে বুঝতে বাকি থাকার কথা নয় যে এই অস্থিতিশীলতা কোনো দৈব দুর্বিপাক নয়, এটা পরিকল্পিতভাবে সৃষ্ট। যখন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে যায় এবং প্রশ্রয় পায় উগ্রবাদ, জঙ্গিবাদ, তখন জাপান বা ইউরোপের দেশগুলো তো ট্রাভেল অ্যালার্ট জারি করবেই। তারা তো আর আমাদের মতো আবেগী নয় যে বোমার আওয়াজ শুনেও বলবে সব ঠিক আছে। তারা পরিসংখ্যান দেখে, বাস্তবতা দেখে। আর বাস্তবতা হলো, বাংলাদেশ এখন আর নিরাপদ বিনিয়োগের জায়গা নয়, বরং এক বিপজ্জনক বদ্বীপ। সম্ভাবনাময় ডেল্টা আজ ভয়ঙ্কর ডেল্টা। জুলাই আগস্টের সেই ভয়ঙ্কর দিনগুলোতে যারা বড় বড় বুলিয়া উড়েছিল, যারা বলেছিল হাসিনার পতন হলেই দেশ দুধ আর মধুর নহর বয়ে যাবে দেশে, তারা আজ চুপ কেন? দেশের অর্থনীতি যখন খাদের কিনারে, মূল্যস্ফীতি যখন আকাশচুম্বী, তখন সেই সব ফেসবুক বিপ্লবীরা গর্তে পালিয়েছে। আসলে তাদের উদ্দেশ্য কখনোই দেশের উন্নয়ন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা আর প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করা। তারা শেখ হাসিনাকে ঘৃণা করতেন, তারা বাংলাদেশের এই উন্নয়নকে সহ্য করতে পারতেন না। আর এতে সবচেয়ে বড় সহায়তা করেছে একদল বেঈমান আমলা আর সশস্ত্র বাহিনীর কিছু পদভ্রষ্ট সদস্য। শেখ হাসিনার সরকার যাদের বেতন ভাতা, রেশন আর সুযোগ সুবিধা দিয়ে আগলে রেখেছিলেন, তারা সামান্য ডলারের লোভে, জাতিসংঘের সামান্য চাপে, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের চরম মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের দিকে তাকালে দেখা যায় চরম বিক্ষোভের মুখেও তাদের বাহিনীগুলো সরকারের পাশে থাকে। নেপালের বাহিনীগুলো তাদের সংবিধান রক্ষা করে। আর আমাদের দেশে দায়িত্বশীল পদে বসে যারা মাটির সঙ্গে বেইমানি করে, তারা কি জানে না যে ইতিহাস তাদের ক্ষমা করবে না? তাদের এই বিশ্বাসঘাতকতার কারণেই আজ বিশ্ব দরবারে বাংলাদেশ একটি অস্থিতিশীল, বিশ্বাসযোগ্যতাহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুর বা চীন উন্নয়নের উদাহরণ হয়, কারণ সেখানে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি নাট বল্টু দেশের স্বার্থে এক সূত্রে গাঁথা থাকে। আমাদের মতো টাকার বিনিময়ে বিক্রি হয় না কোথাও। আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে শুধু সুশীল তকমা আর বিদেশি ডিগ্রি থাকলেই দেশ চালানো যায় না। দেশ চালাতে লাগে দেশপ্রেম, কঠোরতা আর নিজস্ব মেরুদণ্ড। শেখ হাসিনাকে 21 বার হত্যা চেষ্টার পরও টিকে থাকার লড়াই, নিজের পরিবারের সকলকে হারানোর পরও দেশের জন্য কাজ করার যে স্পৃহা, তা কি বর্তমান শাসকদের মধ্যে ছিটে ফোটাও আছে? নেই। থাকলে তারা দেশকে এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট হতে দিত না। তারা ব্যস্ত নিজেদের ইমেজ রক্ষায়, কিন্তু রাষ্ট্রের ইমেজ যে নর্দমায় গড়াগড়ি খাচ্ছে
সেদিকে তাদের ভ্রুক্ষেপ নাই। প্রবাসে থাকা বাংলাদেশিরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে এই পতনের যন্ত্রণা। সৌদিতে হোক কিংবা লন্ডনে বাংলাদেশি পরিচয় দিলে এখন আর আগের মতো সম্মান মেলে না, বরং কপালে জোটে তিরস্কার আর সন্দেহ। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? দায়ী তারাই যারা একটি স্থিতিশীল প্রবৃদ্ধিমান রাষ্ট্রকে জোর করে অস্থিতিশীলতার গহ্বরে ঠেলে দিয়েছে। অর্থনীতির ছাত্ররা বা বিশ্লেষকরা একসময় যে বাংলাদেশকে নিয়ে গর্ব করে প্রবন্ধ লিখতেন, এখন তারা কলম থামিয়ে দিয়েছেন, কারণ লেখার মতো কোনো ইতিবাচক সূচক আর অবশিষ্ট নেই। কৃষি, শিল্প, রপ্তানি সবই এখন নিম্নমুখী। ডলারের রিজার্ভ নিয়ে যে হাহাকার, তা মেটানোর কোনো রোডম্যাপ এই অন্তর্বর্তী সরকারের নেই। তারা বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়তি দেখাচ্ছে। তাদের আছে কেবল কথার ফুলঝুরি আর অতীত সরকারের দোষ খোঁজার ক্লান্তিকর প্রয়াস। কিন্তু দোষারোপের রাজনীতি দিয়ে পেট ভরবে নাকি ভিসা মিলবে? জাপান টাইমসের প্রতিবেদন কিংবা বিবিসির ফিচারগুলো যখন আমাদের এশিয়ান টাইগার থেকে টাইম বোমায় অবনমন ঘটায়, তখন বুঝতে হবে আমরা খাদের কিনারে দাঁড়িয়ে নেই, আমরা গভীর খাদে পড়ে গেছি। এখন শুধু তলানিতে আঘাত করার অপেক্ষা, তলানিটা ফুটো হয়ে গেলেই হবে। রাজনৈতিকভাবে তো ইউনূসের ভূমিকা একটা বিপর্যয়। তিনি তো সুশীল সমাজের প্রতিনিধি, কিন্তু তার অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিকারের গণতান্ত্রিক? না। তার সরকার বৈধ? না। তার সরকার সাংবিধানিক? না। এটি একটি অস্থায়ী ব্যবস্থা যা দীর্ঘায়িত হচ্ছে এবং হতে যাচ্ছে। এর মাধ্যমে তিনি নিজেকে অপরিহার্য বানাচ্ছেন এবং ভবিষ্যতে তারেক রহমানের সরকার আসলেও তিনি যে তার সেই সরকারের গলায় ঝুলে থাকবেন তাতে কোনো রকম সন্দেহ নেই। নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ নির্বাচন হবে কি? তারা সকলেই আগের সরকারকে অযোগ্য বলে দোষারোপ করে, কিন্তু নিজেরা কি প্রমাণ করছেন? শেখ হাসিনার যুগে যাই অভিযোগ থাকুক, সেখানে অন্তত স্থিতিশীলতা ছিল, উন্নয়নের ধারা ছিল। ইউনূসের যুগে সেসব ভেঙে পড়েছে। তার রাজনৈতিক খেলায় সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, বিদেশি শক্তির ভূমিকা ভয়াবহ রকম ভাবে আছে, আমরা জানি। কেন তারা দেশকে একটা স্থায়ী গণতান্ত্রিক পথে নিয়ে যাচ্ছে না বলুন তো? কারণ ইউনূসের অভিলাষ ক্ষমতা ধরে রাখা, দেশের উন্নতি নয়। ফলে রাজনীতি যেন একটা জলাভূমি, যেখানে কোনো দিক নির্দেশনা নেই, শুধু অনিশ্চয়তা। আপনি শুধু ডেবেই যাচ্ছেন এর ভেতরে। এই অনিশ্চয়তা দেশকে আরো নিচে ঠেলছে, কারণ গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। প্রশ্ন হলো ইউনূস কেন এমন করছেন? তার পটভূমি দেখলে বোঝা যায়, নোবেল পাওয়ার পর তিনি একটা আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠেছেন, কিন্তু দেশের রাজনীতিতে তার অভিজ্ঞতা শূন্য। তিনি হয়তো ভাবেন তার খ্যাতি সবকিছু ঢেকে দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার সিদ্ধান্ত তার নয়, বিদেশি সিদ্ধান্ত, যা দেশের সার্বভৌমত্বকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। বিদেশি সাহায্যের উপর নির্ভরতা বাড়ছে দেশের, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ। ইউনূস কি দেশকে একটা পাপেট রাষ্ট্র বানাতে চাইছেন? তিনি সফল হয়েছেন পাপেট রাষ্ট্র বা পুতুল রাষ্ট্র হিসেবে তৈরি করতে। তার নীতিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। ফলে বাংলাদেশের মানুষের আত্মসম্মান শেষ হয়ে যাচ্ছে, তারা বিশ্বের চোখে অসহায় হয়ে যাচ্ছে। এই নিচে নামানোর প্রক্রিয়া কতদূর যাবে বলুন তো? যতদিন ইউনূসের মতো ব্যক্তিরা ক্ষমতায় থাকবে, তাদের অগ্রাধিকার আসলে নিজস্ব ইমেজ তৈরি করা, দেশ নয়। বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করেন রেমিটেন্স কর্মী, গার্মেন্টস শ্রমিক, কৃষকের ঘাম, উদ্যোক্তার সাহস আর তরুণের দক্ষতা। এই শক্তিকে রাজনীতির চাকায় পিষে দিয়ে, প্রতিষ্ঠানের ঘাড় মুচড়ে দিয়ে আর ভিন্ন মতকে আদালত, থানার বেড়িতে বেঁধে রেখে উন্নয়নের পতাকা উড়ানো যায় না, যাবে না। আর কত নিচে নামাবেন বাংলাদেশকে ডক্টর ইউনূস? নেপাল আমাদের করুণা করছে, পর্তুগাল আমাদের নিয়ে হাসাহাসি করছে, জাপান আমাদের ভয় পাচ্ছে। এরপর কি সোমালিয়া বা সুদানের সঙ্গে তুলনা? সেটাও হয়ে যাচ্ছে। নাকি মানচিত্র থেকে মুছে যাওয়া এক ব্যর্থ রাষ্ট্রের তকমা বাংলাদেশের গলায় ঝুলবে? দেশের মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল জুলাইতে, কিন্তু ক্ষুধার জ্বালা আর অপমানের দহন তাদের চোখ খুলে দিচ্ছে। মিথ্যার ফানুস দিয়ে বেশি দিন সত্যকে ঢেকে রাখা যায় না। বিশ্ব মঞ্চে বাংলাদেশ আজ নিঃসঙ্গ, বন্ধুহীন এবং করুণার পাত্র। এই অধপতনের দায়ভার বর্তমান শাসক গোষ্ঠী কোনোভাবেই এড়াতে পারে না। ইতিহাস সাক্ষী থাকবে একটি উদীয়মান সূর্যকে কিভাবে তারা নিজেদের অযোগ্যতায় আর প্রতিহিংসার কালো মেঘ দিয়ে ঢেকে দিয়েছিল। বাংলাদেশ তাই আজ এক ভয়ঙ্কর উচ্চারণ, এমনকি নেপালের কাছেও। ভালো থাকবেন সবাই।